বাবুটা আমার পেটে আসার পর থেকেই টের পেলাম কিছু একটা ঠিক নেই। আমার অসম্ভব কেয়ারিং, সাপোর্টিভ, প্রচণ্ড রকম ভালোবাসা বরটা হঠাৎ করে বদলে গেল। আমাকে খুব করে অবহেলা করা শুরু করলো, আমার থেকে দূরে সরে গেল। কেন এমনটা হলো আমি তা জানি না। বিয়ের 6 বছর হয়েছিল আমাদের। এই 6 বছরে শুধু একবার বাবা মা ডাক শোনার জন্য আমি আর আবির কি করেছি তা কেবল আমরাই জানি। ডাক্তার দেখিয়েছি, টেস্ট করিয়েছি, কবিরাজ দেখিয়েছি, বদ্যি দেখিয়েছি, পীর ফকিরের কাছে গেছি, কিছুতেই কিছু হয়নি। শেষে বুঝে গিয়েছিলাম আমাদের আর মা বাবা ডাক শোনা হবে না। আমি নিজেকে সামলে নিয়েছিলাম। আবির ভেঙে পড়েছিল। আমার থেকে একটা ছোট্ট বাবুর শখ ওর ছিল অনেক অনেক বেশি। আবির চুপচাপ আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতো। আস্তে আস্তে বলতো, হ্যাঁ না, আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? আমার সাথে বিয়েটা না হলে তুমি খুব সুখী হতে। আমি ওর চুলে বিলি কাটতে কাটতে বলতাম, তুমি যতদিন আমার পাশে থাকবে আমার আর কোনো কষ্ট নেই। আবির অন্য পাশ ফিরে শুয়ে পড়তো। বুঝতাম আমার কথাও বিশ্বাস করতো না। সে আবির এতটা কেন বদলে গেল বুঝতে পারছিলাম না। নাইলাকে বলেছিলাম, নাইলা আমার বন্ধু, খুব বিশ্বস্ত বন্ধু। ও জিজ্ঞেস করলো, আবির ভাই কি এখন ঠিক সময় মতো অফিস থেকে আসেন? আমি বললাম না, একটু দেরি করে আসে। অন্যমনস্ক থাকে নাকি? অন্যমনস্ক মানে? এই কোনো কথা চিন্তা করতেছে এক মনে, বা হয়তো দুশ্চিন্তা আছে। থাকে এরকম। তোকে লুকিয়ে কারোর সাথে কথা বলে? আমি নাইলার দিকে তাকিয়ে বললাম, তুই কি মিন করতে চাস বলতো? কিছুই মিন করতে চাই না। যেটা বললাম সেটা করে কিনা বল। কথা বলে মাঝে মধ্যে, অফিসের জরুরি বিষয় নিয়ে কথা বলে। বুঝতে পারছি। তুই আবির ভাইকে কিছুদিন দেখ, তারপর আমাকে জানা ওনার আচরণে কোনো পরিবর্তন আসছে কিনা। আমি আবিরকে পর্যবেক্ষণ করতে থাকি কয়দিন। ও বিষণ্ণ, আগের থেকে খুবই খুবই বিষণ্ণ, যেন কোনো কাজে মন দিতে পারছে না। অফিস থেকে আসতে প্রতিদিনই লেট করে। আগে আসতো 6টায়, এখন 8টা-9টা বেজে যায়। আমার সাথে বসে রাতের খাবার খায় 10টায়, এরপর পাশের ঘরে চলে যায়। কারোর সাথে অফিসের দরকারি বিষয় নিয়ে কথা বলে। ঘুমাতে আসে 12টার পর। আবির এখন প্রচণ্ড ব্যস্ত থাকে জানি, আগে আরও ব্যস্ত ছিল। আমাদের বিয়ের সময় ওর ইনকাম ছিল অনেক কম। অফিসের পর টিউশনি করতো, পার্ট টাইম করতো, অথচ তখনও আমাকে দেওয়ার মতো সময় পেত ও। এখন পায় না। এখন বড় অফিসে গেছেও, স্যালারিও বেড়েছে, কিন্তু আমাকে দেওয়ার মতো সময়টা কমেছে অনেক। এই যে ওর বেতন কম ছিল, এটা নিয়ে ওর কষ্ট ছিল। ওকে বিয়ে না করলে আমি সুখী হতাম, এই কথাটা সেজন্যই বলতো ও। প্রথম যখন ওর সাথে সম্পর্কের কথা আমি বলেছিলাম বাসায়, বাবা প্রথমেই না করে দিয়েছিলেন। বলেছিলেন, ও তোকে খাওয়াবে কি? ইনকাম কত ওর? সারাটা জীবন কষ্ট করে যাবে তুই। ওর সাথে বিয়ে দেওয়া যাবে না তোকে। আমি জোর করেই আবিরকে বিয়ে করি। বাবা এরপর থেকেই আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়। আমাদের যে বাচ্চা হচ্ছিল না, অনেকেই বলতো এটা আব্বা আম্মার অভিশাপের ফল। আবির এজন্যই নিজেকে দায়ী করত। আমরা যখন বেবি নেওয়ার চেষ্টা করছি, অনেকেই বলতো বাইরে গিয়ে ডাক্তার দেখালে হয়তো কিছু একটা হতে পারে। আমরা তখন দুরুমের একটা বাসায় থাকি। বর্ষাকালে যার ছাদের পানি থেকে বাঁচার জন্য বালতি পেতে রাখতে হতো। এই অবস্থা নিয়ে বিদেশ যাবার চিন্তা কল্পনাও করা যায় না। আবির এসব কারণে আরও ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। ও ভাবতো, ও যদি এত গরিব না হতো তাহলে আমার জীবনে এত কষ্ট হতো না। বাবা সুন্দর করে আমাদের বিয়েটা মেনে নিতেন, আমরা বিদেশ গিয়ে চিকিৎসা করাতে পারতাম, আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না। আমি ওকে বোঝাতাম এসব ওর ভুল ধারণা, শুধু ওকে পেয়েই আমি খুশি। আমার জীবনে সত্যিই তেমন কষ্ট নেই। আবির আমার কথা বিশ্বাস করতো না। যেমন হতাশের মধ্যে ছিল, তেমন হতাশাতেই ডুবে রইল। সেদিন আবির অফিসে যাবার পর থেকে আমার মাথা ঘোরাচ্ছিল। দুপুরে খাবার পর একটু বমিও হলো। পাশের বাসার এক আন্টি ছিলেন, তার কাছে গেলাম। তিনি আমার কথা শুনে বললেন, আরে মিষ্টি খাওয়াও। অসুস্থ হয়ে মিষ্টি কেন খাওয়াবো? না বুঝে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি উচ্ছ্বসিত হয়ে যে কথাটা আমাকে বললেন আমি বিশ্বাস করতে পারছিলাম না শুনে। রাতে আবির বাসায় ফিরল টিউশনি সেরে। আমি ওকে একটা হাতে আঁকা ছবি দেখালাম। ছবিতে আমি, আবির আর আমাদের মাঝে একটা বাবুর ছবি আঁকা। আবির হেসে বলল, তোমার আঁকার হাত ভালো। আমি রেগে গিয়ে বললাম, তুমি একটা গাধা। আবির কি হলো বুঝতে না পেরে একবার আমার দিকে আর একবার ছবির দিকে চাইতে লাগলো। তারপর চোখ বড় বড় করে বলল, সত্যি? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আবিরের চোখের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। মাথা ঝাঁকিয়ে শুধু জানিয়ে দিলাম, যাও চিন্তা করছে তা সত্যি। এরপর আবির কি করবে এই নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম। হয়তো আমাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকবে সিনেমার মতো, অথবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে, অথবা আমার হাতটা টেনে ধরে বলবে, চলো ছাদে যাই আজ। আবির কিছুই করলো না, বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে সিগারেট টানতে লাগলো। খুব দুশ্চিন্তায় পড়লে যেমন করে সিগারেট টানতে থাকে। আমি ওর কাছে গিয়ে বললাম, তুমি খুশি হওনি? আবির আমার দিকে তাকিয়ে বলল, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুমি বিশ্বাস করতে পারবে না কি পরিমাণ খুশি আমি। কিন্তু আমাদের এই অবস্থায় একটা বাবু মানুষ করা কিভাবে সম্ভব? আমি আবিরকে জড়িয়ে ধরে বললাম, তুমি চিন্তা করো না, উপরওয়ালা যখন আমাদের প্রার্থনা শুনেছেন তখন আমাদের দুঃখ কষ্ট তিনি দূর করে দিবেন। আবির বাইরের দিকে তাকিয়ে সিগারেট টানতে লাগলো, কিছুই বলল না আর।
পরদিন আবির একটু আগে আগেই অফিস থেকে ফিরে এলো। এসে বলল, হ্যাঁ না, যে কোম্পানিটা আমি ইন্টারভিউ দিয়েছিলাম না গত মাসে, ওইখানে আমার জব হয়ে গেছে, কালকেই জয়েন। আমি অবাক হয়ে গেলাম। অবাক হলাম এজন্য না যে আমার বেবি আসার সুসংবাদের সাথে আবিরের চাকরি পাওয়ার সুসংবাদটাও এত তাড়াতাড়ি কিভাবে চলে এলো। আমার অবাক হবার কারণ ছিল আবিরের নির্লিপ্ততা। আবির খুব ঠান্ডা শান্ত গলায় সংবাদটা আমায় দিল, যেন কিছুই হয়নি। অথচ সেই কোম্পানিতে জব পাওয়া মানে আমাদের আর্থিক কষ্ট অনেকটাই কমে যাওয়া। আবিরের বেতন আগের বেতনের চেয়ে 4 গুণ বেড়ে যাবে নতুন চাকরিতে। নতুন চাকরিতে আবিরের ব্যস্ততা বেড়ে গেছে, ওর ফোনের পরিমাণও বেড়ে গেছে। রাত 1টা পর্যন্ত ফোনে কথা বলে ও। আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ওর সাথে কোনো দিন একটা কথাও বলা হয় না আমার। নাইলা সব শুনে বলল, তুই পুরোপুরি শিওর যে আবির ভাই অফিসের ব্যাপারে এই রাতে কথা বলে? হ্যাঁ শিওর। আর কার সাথে কথা বলবে ও? মাই ডিয়ার সুইট লিটল বান্ধবী, শোন, দুনিয়ার সবচেয়ে কাজ পাগলা মানুষও নিজের ফ্যামিলির জন্য কিছু সময় দেয়। সারাটা দিন ও কাজের পেছনে ব্যয় করে না। তুই কি বলতে চাস? শোন, ওয়াইফের প্রেগনেন্সির সময় স্বামীদের আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ার ব্যাপারটা কমন। অনেক ছেলেই বউ মা হতে চললে তাকে মা সুলভ সম্মানের আসনে বসিয়ে দেয়। তার জন্য প্রেমিকার মতো আবেগটা আর থাকে না। ইন্টারকোর্স বন্ধ হওয়াটাও ইফেক্ট ফেলে এখানে। তখন ছেলেরা কি করে? তারা অন্য কারো মাঝে তার প্রেমিকার খোঁজ করে বেড়ায়। আমি নাইলার কথা শুনে তার সাথে রেগে গেলাম। তুই আর কখন আমার সামনে এসব কথা বলবি না। নাইলা উঠে চলে যাওয়ার সময় বলল, তোকে হার্ট করার জন্য সরি, কিন্তু এটাই ফ্যাক্ট। তুই নিজে একটু চোখ কান খোলা রাখ, সব জানতে পারবি। আবির ঘরে এলে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার বলো তো আবির, আজকে আমাকে সত্যিটা বলবে। তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি প্রেগনেন্ট হয়ে কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আবির আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, না, এমন কেন বলছো? তাহলে তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কেন আমার সাথে একটু ভালো মতো কথা বলছো না? আমাকে কি আর পছন্দ না তোমার? তাহলে বলো, আমি চলে যাই। এসব অবহেলা আর আমি নিতে পারছি না। আমি খুব চেষ্টা করেছিলাম কান্না না করার, পারলাম না। আমার সবটুকু ক্ষোভ চোখের পানি হয়ে ঝরতে লাগলো। আবির আমাকে জড়িয়ে ধরলো, বলল, তোমাকে নিজের অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্রমিস আর এমনটা হবে না। পরদিন আবির চলে যাওয়ার কিছুক্ষণ পর বাসায় কলিং বেল বাজলো। এ সময় সাধারণত বাসায় কেউ আসে না। আমি দরজা খুললাম দুশ্চিন্তা নিয়ে, আর খুলেই ভীষণ অবাক হয়ে গেলাম।